সুহানি, হোয়াটস গোয়িং অন? স্যার আমি এই গাছটার নাম বোটানির বইতে খুঁজছি। ভেরি গুড। স্টুডেন্টস, মন দিয়ে শোনো। আমরা এখানে এসেছি বিভিন্ন গাছের উপর জ্ঞান অর্জন করতে, কারণ এই প্রজেক্টের মার্কস তোমাদের ফাইনালে অ্যাড হবে। ইজ দ্যাট ক্লিয়ার টু অল অফ ইউ? ইয়েস স্যার। এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ বল। হ্যালো, এক মিনিট। আমি চল, আমি সোহানের নেটওয়ার্ক কাছে যাই। পাচ্ছি না। হ্যালো। আরে আবির, একটা কথা বলতো, এই তোর আর আমার মার্কসটা কম কেন আসে? কারণ আমরা দুজন একটু বেশি বুদ্ধিমান না তাই? আচ্ছা, যদি আমরা বুদ্ধিমানই হই তাহলে আমাদের মার্কস সোহানির মতো কেন আসে না? কারণ সোনা তোর মুখটা সুহানির মতন সরল না তো, তাই জন্য। আচ্ছা একটা কথা বল, তোরও কি ভালো মার্কস চাই? হুম একটা কাজ কর, হুম। একটা মোটা চশমা বানিয়ে ফেল, তার সঙ্গে মোটা মোটা বই রাখ। মোটা মোটা? আর একটা কথা, হুম। এই আমাদের প্রফেসর আছেন না, হ্যাঁ? ওনার কাছে একটা ভালো ইমপ্রেশন তৈরি করে নে, আর তারপর দেখবি তোর মার্কস কোথা থেকে কোথায় কি পৌঁছে বলছিস রে? যায়। সত্যি বলছিস? তোমরা কেন সবসময় আমাকেই বিরক্ত করতে থাকো? আমি এই বইগুলো নিজের পড়ার জন্য নিয়ে আসি, দীনেশ স্যারকে ইমপ্রেস করার জন্য নয়। আর তাছাড়াও আমি এই গাছটার নাম খুঁজছিলাম। তোমরা কেন আমাকে এত বিরক্ত করো? সুহানি প্লিজ, এই অ্যাসাইনমেন্টটা এমনিতেই এত বোরিং, এই কান্নাকাটি করে আর বোরিং করিস না প্লিজ ইয়ার। তোর না যেটা ইচ্ছা সেটা কর, আমরা কিচ্ছু বলবো না, একদম চুপ থাকবো। এই তিনজন আমাকে এইভাবে বিরক্ত করবে, আমি এদের নালিশ আজকে স্যারকে করেই ছাড়বো। আরে এক্ষুনি তো সব এখানে ছিল, কোথায় গেল? লীনা, রাঘব, আবির, কোথায় তোরা? কোথায় চলে গেলি তোরা? দেখ আমার সঙ্গে কিন্তু আর কি করবি না। কোথায় তোরা সবাই? আমার সাথে তোরা এরকম করবি না। স্যার, লীনা, সবাই কোথায় গেল? লীনা, লীনা, রাঘব, কোথায় তোরা? স্যার, রাঘব আমাকে একা ছেড়ে কোথায় গেল? স্যার, লীনা, রাঘব, আবির, কোথায় তোরা সবাই? কি হলো? এই আওয়াজ, স্যার স্যার এটা তো মনে হয় সুহানি চিৎকার। সুহানি? কিন্তু একটু আগেও তো ও আমাদের সাথেই ছিল। ও কোথায়? তোমরা আবার কেউ ওর সঙ্গে মজা করনি তো? স্যার স্যার আওয়াজটা ওই দিক থেকে আসছে স্যার, ওই যে ওই দিক থেকে। সুহানি, সুহানি, স্যার স্যার আওয়াজটা মনে হয় ভেতর থেকে আসছে স্যার। সুহানি, 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 সোহানি, সুহানি, সোহানি, সুহানি, সুহানি! সুহানি, সোহানি। দাঁড়াও, আমি দেখছি। এই কে আছিস? বেরো! এই বাইরে আয়! সুহানি, বাইরে আয়! সুহানি, বেরো! ঠিক আছিস তো? সুহানি, সুহানি, সোহানি, সোহানি কি হয়েছে? কি হয়েছে সোহানি? স্যার সুহানি ইজ নো মোর স্যার, শি ইজ ডেড। যখন সুহানি এখান থেকে বাইরে বেরোলো তখন তোমরা সবাই একটা লোককে, যাকে জানোয়ারের মতন দেখতে, তাকে দেখতে পেলে। হ্যাঁ স্যার, আমি ওকে ধরতে ভেতরে গেলাম আর ও আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেল। আর স্যার, ওকে দেখতে এতই ভয়ঙ্কর ছিল যে আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাদের টিমের একটা মেয়ে উধাও হয়ে গেল আর তোমরা জানতেই পারলে না। স্যার জানতে পারবো না কেন? ও তো আমাদের সাথেই ছিল, আর তারপরে হঠাৎ করে উঠে কোথাও একটা চলে গেল। স্যার ওই মানুষটা খুব ভয়ানক ছিল, একদম জানোয়ারের মতো। ও, মানুষের মতো জানোয়ার? এটা কি করে হতে পারে স্যার? দেখা যাক। স্যার
এ দেখুন স্যার, এই যে চিহ্ন, এখান থেকে মাংস ছিঁড়ে নেওয়া হয়েছে। মনে হচ্ছে কেউ কামড়ে ছিঁড়ে নিয়েছে। এই দাগগুলো কামড়ানোর দাগ মনে হচ্ছে। কোনো অস্ত্র দিয়ে একে মারা হয়নি। এইরকম ভাবে জানোয়ারই মারতে পারে শুধু। ক্ষতগুলো দেখে মনে তো হচ্ছে একে খেয়ে ফেলতেই চাইছিল বুঝি। স্যার, আপনি বলতে চাইছেন ক্যানিবল? ক্যানিবেল, নরখাদক। যেভাবে এই মেয়েটার শরীরে আঘাতের চিহ্ন আছে, মনে হচ্ছে কোনো নরখাদক মানুষই হবে। দেখতেই হচ্ছে যে ও সত্যি জানোয়ার নাকি কোনো মানুষ। কোন দিকে পালিয়েছিল? ওইদিকে, জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে। চলো জঙ্গলে গিয়ে দেখি। তবে হ্যাঁ, সাবধানে, বিপজ্জনক হতে পারে ও। চলো। হ্যাঁ দয়া। ওই প্রফেসর বলছিলেন যে এই জঙ্গলে একটা নরখাদক মানুষ আছে। এখানে কোথাও লুকিয়ে আছে। ওর বাইরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। তুমি ওদিকে দেখো, আমি এদিকটা দেখছি। এখানে একটা গুহা আছে, হয়তো এর ভেতরেই ও লুকিয়ে আছে। বিবেক, তুমি পেছন থেকে যাও। নাতাশা, তুমি এদিক দিয়ে ঢোকো। ওকে। সত্যি জানোয়ারের মতো দেখতে স্যার। স্যারের মুখে রক্ত লেগে আছে। হয়তো এই সুহানিকে খাওয়ার চেষ্টা করেছিল। হ্যাঁ কাজল, মনে হয় ওর মানুষ খাওয়ার অভ্যেস হয়ে গেছে। বিবেক, ধরো ওকে। স্যার, ওর মানসিক অবস্থা ঠিক নেই, সেই জন্যই মানুষের মাংস খাচ্ছিল। ভীষণই ভায়োলেন্ট। হ্যাঁ স্যার, দুজন ওয়ার্ড বয়ের হাত কামড়ে দিয়েছে ও। সেই দুই বেচারি চাকরি ছেড়ে পালিয়ে গেছে। তাহলে আপনি একে শান্ত হওয়ার ইঞ্জেকশন দিচ্ছেন না কেন? ঘুমিয়ে পড়তো। 15 মিনিট আগে দিয়েছিলাম, আবার উঠে পড়েছে। এখন এত তাড়াতাড়ি দ্বিতীয় ইঞ্জেকশন দেওয়াটা ঠিক নয়। ডক্টর জান, কিছু একটা করুন। ধরো ধরো ওকে। মাই গড, এর মুখে মাস্ক লাগিয়েছেন কেন? যদি আমরা ওর মুখে মাস্ক না লাগাতাম তাহলে ও আমাদের সবাইকে খেয়ে নিত। ডক্টরও এত ভায়োলেন্ট কেন হচ্ছে? আলোর জন্য। আলোর জন্য? হ্যাঁ, কেন? কেননা ও বহু বছর অন্ধকারে ছিল, আর হঠাৎ করে আলোতে আসার কারণে ওর চোখের রেটিনা একেবারে কুঁচকে গেছে। তার মানে কোনোদিনই আলোতে বেরোয়নি? না স্যার,
ও আলো দেখে পাগল হয়ে যাচ্ছে স্যার। কিন্তু ডক্টর, আমাদের তো ওর সঙ্গে কিছু কথা বলার দরকার। এ কি কথা বলতে পারে? আমাদের সাথে কথা বলতে পারবে? না স্যার, এ শুধু চিৎকার করে আর গর্জন করে। আমি ওর মুখ থেকে একটা শব্দও শুনিনি। কিন্তু তাহলে আমাদের প্রশ্নের উত্তরগুলো পাবো কি করে? কি করে জানবো যে এ ওই মেয়েটাকে কেন খাবার চেষ্টা করেছিল? স্যার, ও বহুদিন ধরে ক্ষুধার্ত। আমি ওর পেট পরীক্ষা করেছি স্যার। ওর পেট একদম খালি, এতটাই খালি যে ওর পেটের অ্যাসিড ওকেই খেয়ে ফেলছে। স্যার, একে তো এ কিছু বলতে পারে না, এর আঙুলের ছাপ কোনো অপরাধীর সঙ্গেও মিলছে না। তাহলে জানতে পারবো কিভাবে যে এ কেন এসব করছে? সেটাই তো, লাশও আছে, খুনিও আছে, অথচ কোনো প্রমাণ নেই। দাদা, তুমি একটা কাজ করো, স্যার, আবার ওই কেল্লাতে যাও। এই জায়গাটাতেই ওই নরখাদক সুহানির উপরে আক্রমণ করেছিল। খুব দুর্গন্ধ বেরোচ্ছে স্যার, মনে হচ্ছে কিছু পচে গেছে। কঙ্কাল? মানুষেরই মনে হচ্ছে। তার মানে আগেই এদের খেয়েছে ওই নরখাদকটা। মানুষ খেত এই লোকটা? ওই বেচারি মেয়েটা এই নরখাদকের প্রথম শিকার নয়। কতগুলো কঙ্কাল স্যার? মাই গুডনেস! স্যার, ও তো সত্যি জানোয়ার একটা। কঙ্কালের মধ্যে থাকতো? এসব হাড়গুলো দেখে তো মনে হচ্ছে অনেকদিন ধরেই মাংস খাচ্ছে এই লোকটা। হ্যাঁ স্যার, কিন্তু ও এদের সবাইকে মারলো কি করে? এখানে তো কোনো অস্ত্রও দেখতে পাচ্ছি না। হয়তো জ্যান্তই খাচ্ছিল ওদের, যেরকম ভাবে সুহানিকে খাওয়ার চেষ্টা করেছিল নরখাদকটা। তবে একটা কথা একদম পরিষ্কার, ও শুধু খাবে বলেই মেরেছিল এই মানুষগুলোকে। এই দেখো, এই যে এইসব পোশাক, এই ওয়ালেট, এগুলো যেমনকার তেমনই পড়ে আছে। নাতাশা, বিবেক, ইয়েস স্যার। এই সব জিনিসগুলোকে গুছিয়ে নাও। যা কিছু আছে এখানে সব তুলে নাও। ওকে স্যার। শহরের ঠিক মাঝখানে একটা নরখাদক, একটা মানুষ যে মানুষকে খায়। টাকা, ক্রেডিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সবকিছু যেমনকার তেমনই আছে। এসব কেউ বারও করেনি। উদ্দেশ্য পরিষ্কার স্যার, এই খুন টাকার জন্য তো করা হয়নি। হ্যাঁ, স্যার, এই ড্রাইভিং লাইসেন্স আর আইডি কার্ড থেকে আমরা এটা খবর করতে পারি যে কেউ এদের মিসিং এর কোনো রিপোর্ট লিখিয়েছিল কিনা। হ্যাঁ অবশ্যই। বিবেক, ইয়েস স্যার। ইয়েস স্যার। বিবেক, একটু খুঁজে দেখো তো আমাদের মিসিং পার্সনস রিপোর্টে। দেখো এই লোকগুলো নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখিয়েছে কিনা। ইয়েস স্যার। স্যার। হ্যাঁ বিবেক, কিছু পেয়েছো? হ্যাঁ স্যার, এগুলোর মধ্যে একটা ম্যাচ করেছে। গুড। দ্বিতীয়টা? এও মারা গেছে বেচারা। যখন আমরা এদের মৃত্যুর খবর পরিবারের লোকেদের দেব, কি অবস্থা হবে ওদের? কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে এতগুলো লোক নিখোঁজ হয়ে গেল ওই কেল্লা থেকে, আর কেউ আমাদের কোনো খবরই দিল না। স্যার, এমন কোনো কম্পিউটার তো আমাদের দেশে কোথাও লাগানো নেই যাতে সমস্ত নিরুদ্দেশ লোকেদের তথ্য আছে। অনেক লোক তো স্যার রিপোর্টই লেখায় না। বেশিরভাগ ক্ষেত্রেই স্যার যদি তাড়াতাড়ি পাওয়া যায় তো ঠিক আছে, না হলে লোকজন খোঁজাখুঁজিও বন্ধ করে দেয়। কেস ফাইল রেখে উঠে যায়, মা বাবা পরিবারের লোকজন বড় জোর দু একদিন খেতে চুপ করে যায়। স্যার। হ্যাঁ বিবেক। স্যার, এই 15 জনের মধ্যে শুধু 10 জনের নিখোঁজ হওয়ার রিপোর্ট আছে আমাদের কাছে। আর স্যার, এরা সবাই 1 বছর থেকে বিগত 2 মাসের মধ্যে নিখোঁজ হয়েছে। মানে স্যার, এই নরখাদক গত 1 বছর ধরে মানুষ খাচ্ছে। স্যার, রাতে তো কেউ এই কেল্লায় ঘুরতে যায় না, দিনে এই মানুষকে কেউ বাইরে বেরোয় না আলোর কারণে। তাহলে এতগুলো মানুষকেও মারলো কিভাবে? সেটাই তো।
দিনের বেলায় এই নরখাদক বাইরে বেরোয় না, আর রাত্রিবেলা ওই কেল্লাতে কেউ যায় না। অভিজিৎ, কিছু তো একটা গোলমাল আছে, কিছু একটা গোলমাল আছে। শচীন, একটা কাজ করো, প্রত্যেকের বাড়িতে যাও, বাড়ির লোকের সঙ্গে কথা বলো, আর জানো যে এরা নিখোঁজ হলো কিভাবে আর কোথা থেকে। স্যার, হ্যাঁ শালুকে, যখনই আমরা সিরিয়াস কিছু ডিসকাস করি তখনই তোমার ফোন আসে। কি হয়েছে বলো। কি? আচ্ছা, ঠিক আছে, আমরা আসছি। ওকে। ডক্টর সালুকে, কখনো ভেবেছিলে যে এই ধরনের জিনিসও দেখতে হবে? না না সোনালি, কখনো ভাবিনি যে এই ধরনের কেসও আসবে। শহরের মধ্যেই মানুষ মানুষের মাংস খাবে। হ্যাঁ শালুকে, হাড়গুলোর ব্যাপারে কি জানতে পেরেছো? হ্যাঁ বস, আমরা এই হাড়গুলো ডিএনএ টেস্ট করে নিয়েছি। আর এমনিতেই মাথাটা খারাপ ছিল যখন জানতে পারলাম যে শহরের মধ্যেই মানুষ মানুষকে মেরে খাচ্ছে। আর তারপর আরো মাথাটা খারাপ হয়ে গেল যখন জানতে পারলাম যে এই সবকটা লোক 70-80 বছরের ছিল। 70-80 বছর বয়সী? হ্যাঁ 15 জনের 15 জনই। হ্যাঁ অভিজিৎ, 70 বছরের কম তো কেউ ছিল না। খুব অদ্ভুত ব্যাপার। মানে স্যার, এই নরখাদকটা 70-80 বছরের মানুষদের মাংস খেতেই পছন্দ করতো। সেটাই তো মনে হচ্ছে দা। শুধু তাই নয়, এর থেকে আরো একটা অদ্ভুত কথা জানা গেছে। সেটা কি? স্যার, এই হাড়গুলোর ধারগুলোকে ভালো করে দেখুন। এই দেখুন, দেখতে পাচ্ছেন আপনি? হাড়গুলোকে কাটা হয়েছে কোনো জিনিস দিয়ে। আমার মনে হয় এই ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছিল। আর একটা কথা, এই হাড়গুলোকে দেখো, মনে হচ্ছে সবকটা হাড়ই প্রায় একই সাইজের, যেন কেউ মাপ করে কেটেছে হাড়গুলোকে। এই নরখাদকটা তো মানুষের মতন দেখতে একটা জানোয়ার, ও হাড় মাপবে কি করে? তোমরা মানো আর না মানো, কিন্তু আমার মনে হচ্ছে যে এই সমস্ত হাড়গুলোই কোনো সার্জিক্যাল শ দিয়ে কাটা হয়েছে। কিন্তু কিভাবে কিভাবে একটা জানোয়ারের মতন মানুষ এরকম কিভাবেই বা করতে পারে? স্যার, স্যার, এই নিরুদ্দেশ হওয়া লোকদের বাড়ির লোকের সাথে যখন কথা বললাম তো জানতে পারলাম যে বেশিরভাগ লোকই জনবহুল এলাকা থেকে নিরুদ্দেশ হয়েছে। হ্যাঁ স্যার, কিছু লোক ঘুরতে গিয়েছিল পার্কে, কিছু লোক মলে, আর কিছু লোক মেলাতে। ওখান থেকে গায়েব হয়ে গেছে। তাহলে কি ওই লোকগুলোর সঙ্গে আর কেউ ছিল না যখন ওরা কিডন্যাপড হয়েছিল? না স্যার। মল থেকে, মেলা থেকে, আর সকালে পার্ক থেকে। কিন্তু স্যার, এ তো দিনের বেলা কোথাও বেরোতোই না। দয়া, আমার তো মনে হয় ওর সঙ্গে আরো কেউ জড়িত আছে, ওই নরখাদকের সঙ্গে নিশ্চয়ই কেউ আছে। একটা ব্যাপার তো নিশ্চিত, ওই নরখাদকটা শিকার খোঁজবার জন্যে নিজে বাইরে আসতো না। নিশ্চয়ই কেউ না কেউ আছে যে ওর জন্য লাশগুলো এখানে নিয়ে আসতো। হ্যাঁ স্যার, ওই রাস্তাটা খুঁজে বের করতে হবে যে রাস্তা দিয়ে লোকটা লাশের টুকরোগুলোই গুহার মধ্যে নিয়ে আসতো। এই দেখো, এই রাস্তাটা হতে পারে। এই ছোট্ট রাস্তাটা নিচ পর্যন্ত চলে গেছে, একেবারে নির্জন রাস্তা। এখানে নিচে গাড়ি পার্ক করাও যেতে পারে। এই রাস্তাটাকে ভালো করে চেক করো। স্যার, এই দেখুন, এই যে এখানে রক্তের দাগ। স্যার, এখানেও রক্ত লেগে আছে। এই যে স্যার, এইখানটায়। এই পথ দিয়েই নিয়ে যাওয়া হয়েছিল লাশগুলো। এটা কি? ও, দেখে মনে হচ্ছে যে লাশগুলোকে ব্যাগে করে বয়ে নিয়ে যাওয়ার সময় ওই ব্যাগগুলো এই দেওয়ালে ঘষা খেয়েছিল। এখানে কিছু একটা আছে। দড়ি। কখনো দেওয়ালে দড়ি আটকে থাকতে দেখেছো? স্যার, এই দড়িটা ব্যাগের হতে পারে। হতে পারে যে এই দড়িটা ওই ব্যাগগুলো থেকেই এসেছে।
চালকে স্যার, এই আপনার চা তো অনেকক্ষণ ধরে ফুটছে, এবার তো বলুন এর মধ্যে কি আছে। হ্যাঁ সালুকে, টাইম পাস বন্ধ করা, এবার তাড়াতাড়ি বলো যে এই দইটা কিসের। টাইম পাস করছি আমি। তাছাড়া কি? 1 মিনিট। বস, এটা কোনো বস্তার দড়ি। এটা টাইম পাস ছাড়া আর কি চালকে স্যার? এটা তো আমরাও জানি, পর্বতের মুশিক প্রসব। কিন্তু এটা ছোটখাটো ইঁদুর নয় অভিজিৎ সাহেব। এই দড়ির মধ্যে কার্বোহাইড্রেট আর প্রোটিন আছে। মানেটা বোঝেন আপনি? কি মানেটা এই যে এতে চাল অথবা আটা ছিল। কি ছিল? চাল অথবা আটা। আটা। স্যার, বস্তার ভেতরে লাশের টুকরো রাখা ছিল। লাশের টুকরো রাখা ছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দড়ির ওপরে মানুষের রক্তও লেগে রয়েছে। তার মানে হলো খুনি লাশগুলোকে টুকরো করে বস্তার মধ্যে ভরে নিয়ে আসছিল ওই নরখাদকের জন্য। আরো একটা কথা আছে স্যার, ওখান থেকে আমরা যেসব কাপড়গুলো পেয়েছিলাম সেগুলো ছেঁড়া ছিল না, একদম ঠিকঠাক ছিল। তার মানে স্যার আগে লাশের গায়ে থেকে পোশাকটা খুলে নিত, তারপরে ওগুলোকে টুকরো টুকরো করতো। স্যার, হ্যাঁ বিবেক। স্যার জুহু পুলিশ স্টেশন থেকে এটা জানতে পেরেছি যে 4 দিন আগে যে বুক এক্সিবিশন হচ্ছিল ওখান থেকে 75 বছর বয়সী একজন লোক গায়েব হয়ে গেছে। ওনার নাম রমাকান্ত। রমাকান্ত 75 বছর বয়স? স্যার মোটামুটি ওই রকম বয়সেরই এই লোকটা যে নিখোঁজ হয়েছিল। হ্যাঁ দয়া। আর ওই রমাকান্ত যদি এখনো খুনির কবজায় থাকে তাহলে ওই লাশটাকে ও নিশ্চয়ই টুকরো করে নিয়ে আসবে ওই কেল্লাতে নরখাদককে খাওয়াতে। সকাল তো হয়ে এলো, লাশ নিয়ে তো দূরের কথা, কেউ ঘুরতে ফিরতেও তো এলো না এখানে। ওই নরখাদকটার মেডিকেল রিপোর্টেও লেখা ছিল যে ও রোজ খেত না, বহুদিন পর পর 2-1 দিনই ও খেতে পেত। এ কে এলো এখানে এ সময়ে? নিশ্চয়ই ওই লোকটাই হবে। ও, খালি হাতে আসেনি, সাথে কিছু নিয়েও এসেছে। হ্যাঁ স্যার, ওই দেখুন বস্তা থেকে হাত বেরিয়ে আছে। হ্যাঁ, এ ওই লোকটাই। লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। এই দাঁড়াও, আমি কিছু করিনি স্যার। দাঁড়াও, নয়তো গুলি করে দেবো। এই দাঁড়া। লাফিয়ে পড়লো। সচিন, বস্তাটা তুলে নাও, আমি নিচে গিয়ে দেখছি। একেবারে মুখ গুঁজে পড়েছে, বাঁচার কোনো চান্সই নেই। স্যার, এই দেখুন এর মধ্যে লাশের টুকরো আছে। কিন্তু এই লোকটা ওই নরখাদকের জন্য লাশ আনতই বা কেন? এ তো দেখছি শুধুই টাকা, না কোনো ড্রাইভিং লাইসেন্স, না কোনো আইডি কার্ড। এই লোকটার তাহলে পরিচয় কি? স্যার, ওর গাড়ি থেকে কিছু পাওয়া যেতে পারে। চেক করে দেখি চলো। বিবেক। হ্যাঁ স্যার। স্যার, এই গাড়ির ইঞ্জিনের আর চেসিস নাম্বার দুটোই কেউ ঘষে তুলে দিয়েছে। ও, এক কাজ করো, নিচে ঝুঁকে দেখো তো কিছু পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। দেখো।
ও সব হ্যাঁ। গাড়ির অ্যাক্সেল নতুন, একদম নতুন। আচ্ছা, তাহলে তো ওটাতে নাম্বার লেখা আছে নিশ্চয়ই। হ্যাঁ স্যার, স্টিকার আছে। দেখো। পেয়ে গেছি স্যার। স্যার কোম্পানির নাম অটন প্রাইভেট লিমিটেড আর ব্যাচ নাম্বার কেবিসি এইউজি। গুড। এই কোড নাম্বার থেকেই জানতে পারবো যে কোন গ্যারেজে এটা পাল্টানো হয়েছিল। আমাদের কাছ তো হয়েই গেছে। এই নাম্বার থেকে খুনিটার ইতিহাস জেনে নেওয়া যাবে। বলো দয়া। স্যার, ওর ওয়ালেট থেকে এই 200 টাকা পাওয়া গেছে, কিছু খুচরো পয়সাও আছে স্যার, আর খাবারের জিনিসের লিস্ট, একটা মেয়ের ছবিও আছে স্যার। একটা মেয়ের ছবি? দেখা যাক। হ্যাঁ বিবেক, ওই লোকটার আঙ্গুলের ছাপ থেকে কিছু জানতে পেরেছো? না স্যার, ওই লোকটার আঙুলের ছাপ আমাদের রেকর্ডসে নেই স্যার। রেকর্ডসে নেই? একটা কাজ করো, এই মেয়েটার ছবিটা স্ক্যান করে দেখো, দেখো এর ব্যাপারে আমাদের রেকর্ডসে কিছু আছে কিনা। একটা চান্স নিয়ে দেখি দয়া, হয়তো এই মেয়েটার সাহায্যে আমরা ওই লোকটার ব্যাপারে কিছু জানতে পারবো। স্যার, এই মেয়েটার জামার পকেটে কিছু একটা লেখা আছে স্যার। হ্যাঁ স্যার, পরিষ্কার করে কিছু দেখা যাচ্ছে না। বিবেক, একটু জুম করে দেখাও তো। ইয়েস স্যার। দুটো লেটার আছে স্যার ইংরাজির, নিচের দিকটা দেখছি কাটা আছে স্যার। একটা কাজ করা যাক, এই A to Z সবকটা অ্যালফাবেট মাঝখান থেকে কাটো আর ওগুলোকে ম্যাচ করে দেখো, ম্যাচ করে দেখো এই দুটো লেটারের সঙ্গে। স্যার, স্যার এই অক্ষরটা হয় JF আর না হলে স্যার JE। JE না হলে JF। স্যার, এটা কোনো কোম্পানির ইউনিফর্মই হবে যার নাম JE অথবা JF দিয়েই হবে। ঠিক আছে, JE দিয়ে ট্রাই করো, দেখো এটা কোন কোম্পানির ইনিশিয়াল। ইয়েস স্যার। স্যার, JE নামের কোনো কোম্পানি নেই। JF ট্রাই করো। JF মানে স্যার জ্যাজ ফিজ, এটা একটা ফাস্ট ফুড সেন্টার। জ্যাজ ফিজ? জ্যাজ ফিজ, খোঁজ নাও এই রেস্টুরেন্টের ব্যাপারে। জ্যাজ ফিজ, মেয়েটাকে ওখানেই পাওয়া যাবে। স্যার, হ্যাঁ নাতাশা। স্যার ওই গাড়ির থেকে পাওয়া কোড নাম্বার থেকে গ্যারেজের নাম পেয়ে গেছি, যেখান থেকে পার্টটা বেচা হয়েছে। গুড। এই গ্যারেজের লোকটা নিশ্চয়ই ওই লোকটার ব্যাপারে কিছু জানবে। তোমরা এই গ্যারেজে গিয়ে খোঁজ নাও ওই লোকটার ব্যাপারে। এই শোনো। নমস্কার স্যার, বলুন কোনো দরকার আছে? হ্যাঁ, গাড়ি ঠিক করাবেন, কিন্তু আপনি তো খালি হাতে খালি এসেছেন। হাতে এই জন্য এসেছি কারণ আমরা একটা লোককে খুঁজছি যার গাড়ি এখানে তৈরি করা হয়েছে তোমাদের গ্যারেজে। কোনো গন্ডগোল হয়েছে নাকি স্যার? অনেক গন্ডগোল আছে। জিপি 200 এই মডেলের কোনো গাড়ি এসেছিল তোমাদের কাছে? জিপি 200? স্যার কিছু মনে পড়ছে না। যদি শোনো যে আমরা কারা, তাহলে সব মনে পড়ে যাবে। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? সরি স্যার। একটা লোক মারা গেছে যার গাড়ির অ্যাক্সেল তোমাদের গ্যারেজে লাগানো হয়েছিল, তার মধ্যে এই নাম্বারটা লেখা ছিল। KBCAUG। এই যে শোনো। হ্যাঁ ইয়েস স্যার। এই ছবিটা দেখো, এই মেয়েটা কি এখানে কাজ করে? এই মেয়েটা না স্যার। এক্সকিউজ মি, এই মেয়েটা কি এখানে কাজ করে? স্যার, এ তো প্রিয়াঙ্কা, আমাদের এখানেই কাজ করে। এখানে কাজ করে? হ্যাঁ স্যার। তাহলে ওই আপনার স্টাফটা মিথ্যে বললো কেন যে এখানে কাজ করে না? সরি স্যার, ও নতুন এসছে, হয়তো ঠিক জানে না। কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আপনি প্রিয়াঙ্কাকে ডাকুন, ও আজ এসেছে তো। হ্যাঁ স্যার, ভেতরে কিচেনে রয়েছে। প্রিয়াঙ্কা। কি ব্যাপার? দেখুন না ওনারা কি বলছেন।
আমরা এই কোম্পানি থেকে জানতে পেরেছি যে কেবিসি AUG নাম্বারের অ্যাক্সেলটা আপনাদের গ্যারেজে পাঠানো হয়েছিল। আর যেই গাড়িতে এই অ্যাক্সেল লাগানো হয়েছিল সেই গাড়ির মালিক একজন খুনি। এই একই কোড নাম্বারের অ্যাক্সেলের সাথে আরো 4টে অ্যাক্সেল আনিয়েছিলাম। আরও 4টে অ্যাক্সেল আনিয়েছিলেন? তাহলে ওই 4টেও কি লাগিয়ে দিয়েছিলেন গাড়িতে? হ্যাঁ স্যার, কিন্তু কোন গাড়িতে কোন অ্যাক্সেলটা লাগানো হয়েছিল সেটা বলা খুব মুশকিল। একটা কাজ করুন, আমাদের সবকটা গাড়ি ডিটেলস দিয়ে দিন যেগুলোতে অ্যাক্সেল লাগানো হয়েছে, তার অ্যাড্রেস, ডিটেলস সব কিছু। ইয়েস স্যার। এনারা সিআইডি থেকে এসেছেন, তোমাকে খুঁজছেন। সিআইডি? আমি তো কিছু করিনি। কি হয়েছে স্যার? একবার এই ছবিটা একটু দেখো, একে কি তুমি চেনো? এ তো রমেশ স্যার, আমার বয়ফ্রেন্ড। কি হয়েছে এর? এ আমাদের দেখে পালাচ্ছিল, কেল্লার ওপর থেকে পড়ে মারা গেছে। কি? আমি জানতাম এরমই একটা কিছু হবে স্যার। আমি অনেকবার বারণ করেছিলাম, কিন্তু এ সব সময় উল্টোপাল্টা কিছু কাজ করতো। উল্টো পাল্টা কাজ কি করতো? স্যার, এমনিতে তো বিকেপি হসপিটালে ওয়ার্ড বয়ের কাজ করতো, কিন্তু কিন্তু কি? কিন্তু কোথা থেকে ও অনেক টাকা পয়সা পেত, আমি জানি না কোথা থেকে। আমি অনেকবার জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ও আমাকে কিচ্ছু বলেনি স্যার। ঠিক আছে, তুমি ওর অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দাও। আছে তো তোমার কাছে? এই দেখুন স্যার, এই যে সেই 4 জনের অ্যাড্রেস। এটা কি? লিমোনা ধাম, ভানু হোয়াইট হাউসের কাছে। এতে কাস্টমারের নাম লেখা নেই? হতে পারে যে কাস্টমার নাম লিখতে ভুলে গেছে। আসলে এসব ব্যাপারে আমরা খুব একটা নজর দিই না। ভানু হুইট হাউস? স্যার, এটা তো একটা আটার গুদাম। মানেটা এই যে এতে চাল অথবা আটা ছিল। হ্যাঁ, আর যে বস্তাগুলোতে লাশ নিয়ে যাওয়া হয়েছিল তাতেও আটা লেগেছিল। কি নাম যেন? লিমোনা ধাম। হ্যাঁ অভিজিৎ, গাড়ির অ্যাক্সেল নাম্বার দিয়ে তুমি ওর অ্যাড্রেসটা বের করেছো। গ্রেট জব। এবার আরো একটা কাজ করো, ওই অ্যাড্রেসে গিয়ে খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করো আর তাড়াতাড়ি আমাকে ইনফর্ম করবে। ওকে? ওকে। খুব সাবধান কাজল, অনেক কিছু হতে পারে। ইয়েস স্যার। তালা ঝুলছে। একটু দেখো তো ভিতরে যাওয়ার আর কোনো রাস্তা আছে কিনা। স্যার, কাজল, এইসব কি? একটা কাজ করো, প্রথমে ঘরটাকে ভালো করে চেক করো। স্যার। স্যার, কি হয়েছে? মাই গড! মনে হয় এগুলো দিয়েই ও লাশগুলোকে কাটে। স্যার, আটার বস্তা। স্যার, মনে হয় ও এটাতে করেই কাটা লাশ নিয়ে যেত কেল্লাতে। মনে হয় মাথাটাই খারাপ হয়ে গেছে। কোনো নর্মাল মানুষ এমনটা করবে না। স্যার, আপনারা? তুমি এখানে কি করছো অভিজিৎ? স্যার, এই গ্যারেজের লোকেরা আমাদের এখানকারই অ্যাড্রেস দিয়েছে। এই অ্যাড্রেসটা দিয়েছে? অভিজিৎ আমাদের প্রিয়াঙ্কা, ওই যে রেস্টুরেন্টের মেয়েটা, আমাদের এই অ্যাড্রেস দিয়েছে। রমেশ ওর বয়ফ্রেন্ড ছিল। স্যার, দেখুন এখানে কি কি হয়। মাই গড, এত রক্ত এখানে! এটাই মাথায় ঢুকছে না যে ও
মানুষকে খুন কেন করতো? কিন্তু অভিজিৎ, একটা সাধারণ ওয়ার্ড বয় কি এসব করতে পারে? কিন্তু স্যার দেখে তো তেমনই মনে হচ্ছে। আর তার উপর প্রিয়াঙ্কা আমাদের বলেছে যে এই রমেশের কাছে হঠাৎ করে অনেক টাকা এসে গিয়েছিল। তার মানে হলো নিশ্চয়ই আরো কেউ আছে যে এই রমেশকে দিয়ে এসব কাজ করাতো, আর যার বিনিময়ে রমেশ অতগুলো টাকা পেত। এটা হতে পারে স্যার এমন কোন একজন যে ওই হসপিটালেই কাজ করে। বিকেপি হসপিটাল। কি এ মারা গেছে? কিন্তু স্যার রমেশ এইরকম কাজ করতেই পারে না। এ এখানকার সিনিয়র ওয়ার্ড বয় ছিল। আপনি ওর সঙ্গে যারা কাজ করে সেই ওয়ার্ড বয়দেরও ডাকুন। ডাকছি স্যার। হ্যালো চন্দ্রেশ, তুমি এক্ষুনি রিসেপশনে এসো। হ্যাঁ, আর শোনো, অনিশকেও সাথে করে নিয়ে এসো তাড়াতাড়ি। ঠিক আছে। কি ব্যাপার লিলি, এনি প্রবলেম? কৈলাস স্যার, এনারা সিআইডি থেকে এসেছেন। ওয়ার্ড বয় রমেশের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করছেন। ও বলুন, কি ব্যাপার? আপনার এই ওয়ার্ড বয় মারা গেছে, কিন্তু ও নিজেও একজন খুনি। খুন করার পর লাশ টুকরো টুকরো করে ও এক নরখাদককে খাওয়াতো। কি শহরে নরখাদক? এটা হতে পারে না। এমনটাই হয়েছে ডক্টর। আর ও একা এসব কাজ করতো না। লাশটাকে টুকরো এমন কোনো অস্ত্র দিয়ে করা হয়েছে যেটা সার্জারিতে ব্যবহৃত হয়ে থাকে। তার মানে এটাই যে এই হসপিটালের কোনো লোক ওর সঙ্গে জড়িত আছে। স্যার, এটা শহরের খুব নামকরা হসপিটাল। আমরা প্রাণ বাঁচানোই বিশ্বাস করি, প্রাণ নেওয়াতে একেবারেই নয়। আমার মনেই হয় না যে এখানকার কোনো স্টাফ এইরকম কাজ করতে পারে। আপনার এখানে কাজ করা রমেশ যদি খুনি হতে পারে, তাহলে এখানে অনেক কিছুই হতে পারে। আপনারা কি চাইছেন? আমরা রমেশের সঙ্গে যারা কাজ করে সেই সব ওয়ার্ড বয়দেরকে কিছু প্রশ্ন করতে চাই। নমস্কার সাহেব, আমি চন্দ্রেশ, আরও অনিশ। আপনারা আমাদের কেন ডেকেছেন? এনারা সিআইডি থেকে এসেছেন। রমেশ মারা গিয়েছে। কি? আর এনারা তোমাদের কাছে কিছু জিজ্ঞাসা করতে চান। কি হয়েছিল স্যার ওর? অপরাধী ছিল, খুনি। লাশকে টুকরো টুকরো করতো কারোর সঙ্গে মিলে। খুন? লাশের টুকরো? আগে হ্যাঁ, সেজন্য ওর বিষয়ে যা কিছু জানো পরিষ্কারভাবে বলে দাও। এটা বলো যে ও কাদের সঙ্গে মেলামেশা করতো? তোমরা দুজন তো ওর সাথে সারাদিন থাকতে, তাই না? হ্যাঁ, কিন্তু কিন্তু কি? গত 1 বছরে কোথাও থেকে ও অনেক টাকা পেয়েছিল স্যার। ও একটা নতুন গাড়িও নিয়েছিল স্যার। আচ্ছা, তোমরা দুজনে কখনো ওকে জিজ্ঞাসা করোনি যে হঠাৎ ওর কাছে এত টাকা কিভাবে এসে গেল? জিজ্ঞেস করেছিলাম তো স্যার। ও বলেছিল যে ও নাকি লটারি পেয়েছে। দেখো, এটা খুনের মামলা, তাই যা কিছু জানো পরিষ্কারভাবে জানো। কার কার সাথে দেখা করতো, কার সাথে বেশিরভাগ সময় কথা বলতো? হ্যাঁ, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। যা কিছু জানো পরিষ্কার করে বলে দাও। স্যার, এই হসপিটালের সিনিয়র সার্জন হলেন ডক্টর ললিত। ওনার সাথে রমেশের খুব ভালো বন্ধুত্ব ছিল। ও প্রায়ই ওনার সঙ্গে কথা বলতেন। আমাদের খুব অদ্ভুত লাগতো স্যার এইসব। সিনিয়র সার্জনের সঙ্গে বন্ধুত্ব? এই ডক্টর ললিত এখন কোথায়? অপারেশন থিয়েটারে। অপারেশন তো অনেকক্ষণ ধরে চলছে। স্যার, আমাদের ভেতরে গিয়ে দেখা উচিত। এরকম না হয় এই পেশেন্টকে উনি মেরে ফেলেন। কিন্তু মনে হয় না যে এই হাসপাতালের মধ্যেই ও পেশেন্টের সঙ্গে এমনটা করবে। আমরা বরং ওয়েট করি। সিস্টার, বলুন। আজ সকালে যে পেশেন্টের অপারেশন করেছিলাম, আইসিইউতে গিয়ে দেখো সে এখন কেমন আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। এক্সকিউজ মি। ইয়েস। আপনি ডক্টর ললিত তো? আপনারা পেশেন্টের আত্মীয়? আমরা তো সবারই আত্মীয়। আমরা সিআইডি থেকে এসেছি, আপনার সঙ্গে কিছু কথা আছে। সিআইডি থেকে আমার সঙ্গে কথা বলবেন? আমি কি করেছি? ডক্টর ললিত, গত 1 বছর ধরে 70 থেকে 80 বছরের বৃদ্ধদের খুন হচ্ছে, তাদের লাশগুলো কাটা হচ্ছে। আর যেইভাবে কাটা হয়েছে তা এমন কোনো ব্যক্তি করতে পারে যে সার্জারি সম্পর্কে খুব ভালো জানেন। তাতে আমি কি করতে পারি? এই সব কিছুর পেছনে এই হসপিটালেরই ওয়ার্ড বয় রমেশের হাত ছিল। এসব আপনারা আমাকে কেন বলছেন? আমরা জানতে পেরেছি যে আপনার ওয়ার্ড বয় রমেশের সাথে বেশ ভালো সম্পর্ক ছিল। তাহলে কি আপনি সেই?
বয়স্ক লোকেদের মেরে নরখাদককে খাওয়াচ্ছেন? হ্যাঁ, গত সপ্তাহে একজন বৃদ্ধ কিডন্যাপ হয়েছিলেন। এসব আপনারা কি বলছেন? রমেশের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। স্যার ওনাকে বিউরোতে নিয়ে যাই, ওখানে গেলে ওনার সবকিছু মনে পড়বে। আমার কথা শুনুন আপনারা, আমি এখানকার ভিজিটিং সার্জন, আর আপনারা গত সপ্তাহের কথা বলছেন। গত সপ্তাহে আমি আমেরিকায় ছিলাম, আজ সকালেই ফিরেছি। তাহলে এই ওয়ার্ড বয় অনিশ কেন বলছিল যে রমেশের সঙ্গে আপনার খুব ভালো বন্ধুত্ব ছিল? সেটা আমি কি করে বলবো? অনিশ এই কথা কেন বলেছে? ডাক্তারবাবু, ওই বুড়ো পেশেন্টটা আইসিইউ থেকে গায়েব হয়ে গেছে। পেশেন্ট গায়েব হয়ে গেছে? কিভাবে? ডাক্তারবাবু, আমি নিজের চোখে দেখেছি অনিশ ওই বুড়ো পেশেন্টকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছিল। অনিশ? মাই গড, চলো। পেশেন্টকে নিয়ে যাও, পেশেন্টকে নিয়ে যাও। পেশেন্ট নিয়ে পালাচ্ছিস না? খুব মজা পেয়েছিস তুই, হ্যাঁ? বন্ধ করো এই কান্নাকাটি। এতগুলো খুন করেছো তুমি, আর ওই লাশগুলোকে টুকরো করে নরখাদককে খাইয়ে দিয়েছো। হ্যাঁ, ওর থেকে বড় জানোয়ার তো তুমি। কেন করতিস সে কাজ? হ্যাঁ, বেচারা বৃদ্ধদের মারিস? হ্যাঁ, কেন মারিস? স্যার, আমি তো ছোটবেলা থেকেই ডক্টর হতে চেয়েছিলাম। আমি 5 বার মেডিকেলের এক্সামও দিয়েছিলাম, কিন্তু প্রতিবার ফেল করে যেতাম। আমি তো শুধু ওই ওষুধটা বানানোর চেষ্টা করছিলাম যাতে মানুষের আয়ু আরো অনেক বেড়ে যায়। এই জন্য শুধু বয়স্ক মানুষের ওপরই ব্যবহার করে দেখছিলাম, কিন্তু তারা সবাই মরে গেল। তোর লাইফ তো লম্বা আমিই করবো রে, আর সেটাও কোনো ওষুধ ছাড়াই করবো, বুঝলি? নিরীহ লোকদের মারিস? হ্যাঁ, কোথায় পেয়েছো এই নরখাদককে তুমি? ওটা তো আমার কপাল ছিল। আমি জানতাম যে ওই কেল্লাতে বেশি লোকজন যাতায়াত করে না, এই জন্যে আমি ওই লাশগুলোকে একটা ফাঁকা জায়গায় যখন ফেলতে গেলাম তখন দেখলাম যে আরে এটা তো নরখাদক মনে হচ্ছে। ভালোই হয়েছে, আমারই সুবিধা হলো। আমি ভাবলাম যদি কেউ ফাঁসে তো ওই নরখাদকটাই ফাঁসবে, কিন্তু তোমার ভাগ্য খারাপ। ওই নরখাদক তো কথা বলতে পারে না, কিন্তু ওই হাড়গুলো আমাদের তোমার কাছে পৌঁছে দিয়েছে। এবার ফাঁসির হুকুম হওয়া পর্যন্ত জেলে বসে থাকো, তৈরি করতে থাকো ওই ওষুধ অমর হওয়ার। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.